আমি আর বাঁচতে চাই না, একদমই না। এই ছাদ থেকে পড়েই জান দিয়ে দিব আমি। এই জীবন রেখে কি লাভ? মশার গু সমান মূল্যও নেই আমার। আজ তো শুই সাইড পাক্কা, শুই সাইড গাও ওয়ালো, শুই সাইড। ছাদের এক মাথা থেকে আরেক মাথায় হাঁটছে আর নেকা সুরে এসব বলছে আবির। বিহান ছাদে বসে বাদাম চিবোতে চিবোতে ভাবলেশহীনভাবে বলল, তুই আছলে কখন সুইসাইডটা করবি? সঠিক সময়টা কইয়া দে। সারাদিন সময় নাইকা হাতে, বহুত কাম আছে আমার। ওই বিহাইন্নার বাচ্চা, তোর কি মনে হয় আমি মজা করছি? আবিরের কথা হলো ফেলে দেওয়া থুতু। একবার বের হলে আর ফিরানো যায় না। আজ তো সাইড হয়েই ছাড়বে। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবি তোরা। আমার অভিশাপে তোরা জীবনেও বাথরুমে যেতে পারবি না। ওদের কথার মাঝে আদিত্য ছাদে আসল। গম্ভীর মুখে বলল, কি হচ্ছে এখানে এসব? বিহান বলে উঠল, কি আর ওইব, দ্য গ্রেট আবিরের ফাটা লুঙ্গি মার্কা মেলোড্রামা চলতাছে। আবির মুখ চোখা করে বলল, আমি ড্রামা করছি? আমি সত্যি সত্যিই মরতে যাচ্ছি। এই এক্ষুনি ছাদ থেকে লাফ দিব আমি। তোরা কিন্তু কেউ বাঁচাবি না আমাকে। আমি একদম মানব না। খবরদার বাঁচানোর চেষ্টাও করবি না, এক ফোঁটাও না। বিহান ভ্রু কুচকে বলল, কেঠায় বাঁচাইবার চাইতাছে তোরে? আব্বে হালা, মরলে জলদি মরনা। আমার বাদামও ছ্যাশ হইয়া গেল। অহন আবার বাদাম আনতে যাইতে হইব। আবির বলে উঠল, ঠিক আছে, তাহলে আমার জন্যেও একটা স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসিস। তুই না মরবার যাইতাছস তো খালি পেটে মরব নাকি? খিদা লাগবে না আমার? এই পর্যায়ে আবির গম্ভীর্যতার সহিত বলল, আবির, স্টপ দিস ননসেন্স। আবির এগিয়ে এসে নেকামির মাত্রা বাড়িয়ে বলল, ননসেন্স? এসব ননসেন্স মনে হচ্ছে তোর কাছে? আমার জানে জিগার, বন্দুকের ট্রিগার, সাইকেলের গিয়ার, টেবিলের চেয়ার, কলিজার বন্ধু। সে কিনা আমাকে না জানিয়েই বিয়ে করে ফেলল। এটা তোর কাছে ননসেন্স মনে হল? সেই ছোটবেলা থেকে একসাথে সবকিছু শেয়ার করলাম। জাইঙ্গা থেকে শুরু করে কানের ময়লা বের করা কাঠিটাও শেয়ার করলাম। আর সেই বন্ধু কিনা এতবড় ধোঁকা দিল আমারে। কয়দিনের জন্য একটু ট্যুরে কি চলে গেছি, তুই বিয়ে করে ফেললি। একবারও আমাকে জানালিও না। এই দুঃখ কই রাখবো আমি? এত বিশাল দুঃখ রাখার জন্য পুরো আর্থ কম পড়বে। পৃথিবী নিতে পারবে না এত বড় কষ্ট। চাঁদ, তারাও খসে পড়বে আমার কষ্টে। আজ হাতে চুড়ি নেই বলে জামাই মরা মহিলাগো মতো মাটিতে হাত আছড়ে চুড়ি ভেঙে কাঁদতে পারছি না। কত শখ ছিল বন্ধুর বিয়েতে যাব, ওই গানটা গেয়ে গেয়ে নাচব। মিউজিক্যাল নোট, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, নওশা সাজাইয়া, পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান গাব। আমার নাচ দেখে তোর শালিকার দলগুলো এসে আমাকে ঘিরে ধরবে। আহা, কতনা মজা হবে। কিন্তু তুই আমার সব স্বপ্ন ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে ফেললি। কেমনে পারলি এমন করতে? আবির নেকা কান্নার সুরে গাইল। আবিরের এই মহাকাশ সমান দুঃখ প্রকাশ শুনে বিহান বলে উঠল, হাচাই কইতাছস তুই? তোর সাথে এক্কেরে ঠিক হয় নাইকা। এইডা মানা যায় না। তুই যা, অহনি ছাদ থাইকা লাফ দে। মরাডা জরুরি। তুই চাপ লইস না। আমি তোর স্মরণে তোর কবরের সামনে বিছাল একখান ডাস্টবিন স্তম্ভ বানাই দিমু। যেইখানে লেহা থাকব, এখানে পচা আবর্জনা ফেলে যান। সাথে চাইলে মলমূত্রও ত্যাগ করতে পারেন। আর এই কবরবাসীর জন্য বদদোয়া করে যান। ধন্যবাদ দেওনের দরকার নাইকা। তোর লাইগা এতটুকু তো করবারই করি।
বিহানের কথায় আবির ক্ষেপে গিয়ে তেড়ে গেল ওর দিকে। তা দেখে বিহানও হেসে দিয়ে ছুটল নিজেকে বাঁচাতে। আবির দৌড়ে গিয়ে তার গলা পেঁচিয়ে ধরে বলল, বিহাইন্নার বাচ্চা, আমি মরি না মরি, তোরে আগে মেরে ছাড়ব। এই পর্যায়ে আদিত্য বিরক্ত হয়ে হালকা ধমকের সুরে বলল, থামবি তোরা, না হলে দুটোকে আমিই ছুঁড়ে ফেলে দিব নিচে। দুজন ফট করে স্বাভাবিক হয়ে গেল। আবির ফিচেল হেসে বলল, আরে তার কি দরকার, তুই যখন এত করে বলছিস তাহলে কি মরতে পারি না? আমি নিজের জন্য বলছি না, আমি তো তোর কথা ভাবছি। আমার মরার শোকে যদি তুই নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে অক্কা পাস তাহলে ভাবি তো বিধবা হয়ে যাবে, তাই না? তাই শুধুমাত্র তোদের জন্য মরা ক্যান্সেল, তোদের জন্য স্যাক্রিফাইস করে দিলাম। তুই তো জানিসই আমি কত মহান, আমার শরীরে হিমোগ্লোবিনের পরিবর্তে মহানতা বয়ে বেড়ায়। মাথা নেড়ে শব্দহীন হাসল আদিত্য। আবিরও হেসে দিয়ে হাগ করল আদিত্যর সাথে। তারপর বলল, আচ্ছা এখন চল, আমার ভাবির সাথে দেখা করিয়ে দে। আমার মতো হ্যান্ডসাম এন্ড কিউট দেবর দেখে নিশ্চয় খুশি হয়ে যাবে ভাবি। আবিরের কথায় আদিত্যর মুখমণ্ডল একটু দ্বিধান্বিত হল। বিহান তখন এগিয়ে এসে আবিরকে সবটা খুলে বলল। সব শুনে আবির অনেকটা অবাক হল, তবে হাসিমুখে বলল, আরে তাতে কি হয়েছে, ভাবি তো ভাবি, চাপ নিস না, সব ঠিক হয়ে যাবে। আদিত্য নিজের রুমে এসে দেখল নূর নেই। বুঝতে পারল জমিলার সাথে চলে গেছে। বুক চিরে কেমন চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। বিছানায় বসল সে। মনটা হঠাৎ কেমন অস্থিরতা বহন করছে, যেন অদৃশ্য কোনো কিছু খচখচ করছে ভেতরটাতে। অবচেতন মন একবার দেখতে চাইছে নূরকে। মনে এমন খেয়াল আসা নিয়ে আদিত্য ভীষণ বিরক্ত। আজকাল তার সাথে এসব কি হচ্ছে? এমন কিছু তো আগে কখনো হয়নি। তখন অতটা রাগী বা কেন হচ্ছিল? কেন নূরের ওই করুণ ভয়ার্ত চোখ দুটো এত পীড়া দিচ্ছিল তাকে? পুরো দুনিয়ায় আগুন লাগিয়ে দিতে মনে চাচ্ছিল। ও তো ওই মেয়েটাকে কখনো বউ হিসেবেই মানতে চায়নি। তাহলে ওই মেয়েটার ছোট্ট বিষয়ও কেন এতটা প্রভাব করছে তাকে? এখন তাকে একবার দেখার জন্য মনটা আনচান করছে কেন? নিজের মাথা ঝেড়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল আদিত্য। মনে জাগা ইচ্ছে ধামাচাপা দিয়ে শোবার চেষ্টা চালাল সে। তবে তাতে সক্ষম হতে পারল না খুব বেশিক্ষণ। চোখের পাতা ঢাকতেই সেখানে নূরের তখনকার ক্রন্দনরত নূরের মুখখানা সহসাই ভেসে উঠল। তৎক্ষণাৎই ঠাস করে চোখ মেলে তাকাল আদিত্য। ঝট করে শোয়া থেকে উঠে বসল সে। অস্থিরতা বাড়ল প্রচুর। পায়চারি করল রুম জুড়ে। কোনো কিছুতেই সুফল পেল না। রাগ হচ্ছে ভীষণ। নিজের উপর নিয়ন্ত্রণ আনতে না পারাটাই রাগের কারণ। শেষ পর্যন্ত আর পেরে উঠল না আদিত্য। মনের হাতে বাধ্য হয়ে দরজা খুলে বেরিয়ে এলো সে। হেঁটে এলো নূরের রুমের সামনে। কিন্তু ভেতরে কিভাবে যাবে? ভেতরে জমিলাও তো আছে। চরম অস্বস্তিকর পরিস্থিতি দাঁড়াল। দরজায় নক করতে গিয়েও আবার থেমে গেল। ফিরে এলো আবার, কিন্তু 4 কদম এসেই আবারও থেমে গেল। আবারও ফিরে এলো নূরের দরজার সামনে। অনেক দ্বিধাদ্বন্দ্বের মাঝে শেষমেশ নক করেই ফেলল। 2-3 বার নক করার পর জমিলা এসে দরজা খুলে দিল। আদিত্যকে দেখে অবাক চাহনি দিয়ে বলল, ছোট সাহেব, কিছু বলবেন? আদিত্য যেন সর্বোচ্চ পর্যায়ের অস্বস্তি এ মুহূর্তে বোধ করছে। গলা খাকারি দিয়ে ইতস্তত কণ্ঠে বলল, সরি আপনাকে এত রাতে জাগালাম। ওই আসলে আমার কেমন ক্ষুধা লাগছিল, ঘুম আসছে না। কিছু বানিয়ে দিতে পারবেন আমার জন্য? জমিলা ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে সরি বলার কি আছে,
আমি এখনই কিছু বানিয়ে আনছি আপনার জন্য। ওকে বলেই আদিত্য দরজার সামনে থেকে নিজের রুমের দিকে যেতে লাগল। জমিলা দরজা থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতেই আদিত্য আবারও দ্রুত ফিরে এসে দরজা ঠেলে নূরের রুমে ঢুকল। বিছানার একপাশে কাত হয়ে ঘুমিয়ে আছে নূর। ধীর পায়ে এগিয়ে গেল আদিত্য তার কাছে। বিছানার পাশের ক্যাবিনেটের উপর রাখা টেবিল ল্যাম্পটা জ্বালাল। তারপর হাঁটু গেড়ে বসল নূরের মুখের সামনে। তার পুরান ছেঁড়া ফাটা পুতুলটা বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুখখানার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিত্য। এতক্ষণের অস্থিরতা যেন মুহূর্তেই গায়েব হয়ে গেল তার। সেখানে উপস্থিত হল হিম শীতল প্রশান্তি। কি আছে এই মুখটাতে আদিত্য ভেবে পায় না। শুধু দেখার ইচ্ছে জাগে। যত দেখে তত যেন মুগ্ধতা ছড়ায় তার হৃদমহল জুড়ে। অজান্তেই আদিত্যর হাত চলে গেল নূরের গালে। আলতো করে হাত রাখল নূরের গালে। মুখে পড়ে থাকা চুলগুলো আঙুলের আলতো স্পর্শে কানের পিঠে গুজে দিল। তখনই চোখে পড়ল গালে চড়ের লাল দাগ। চোয়াল শক্ত হল আদিত্যর। লাল হল চোখের পর্দা। হঠাৎ একটা আশ্চর্যজনক কাজ করে ফেলল সে। অন্তত তার জন্য অবশ্যই সেটা আশ্চর্যজনক বলা চলে। আদিত্য হঠাৎ মুখ নামিয়ে নূরের গালের লাল দাগের উপর অধর ছোঁয়াল। একটু নড়ে উঠল নূর। হুশ এলো আদিত্যের। শক খাওয়ার মতো করে ঝট করে উঠে দাঁড়াল সে। নিজের করা কাজে নিজেই বিস্ময়ে হতভম্ব সে। আর এক মুহূর্তও না দাঁড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। অন্তর্দেশে সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে তার। সকালে ব্রেকফাস্টের জন্য নিচে আসতেই নূরের খিলখিল হাসির রিনিঝিনি সুর বাজল কানে আদিত্যর। তাকিয়ে দেখল লিভিং রুমের সোফায় আবিরের সাথে বসে হাসছে সে। আবির তার সাথে নানান রকম কমেডি করছে আর সে হেসে কুটিকুটি হচ্ছে। বুঝতে পারল আবির তার জাদু চালিয়ে দিয়েছে। খাতির জমিয়ে ফেলেছে নূরের সাথে। হবেই না বা কেন। রতনে রতন চেনে, আবিরও তো আরেক পাগল। দুজনে ভালোই মিলেছে। কিন্তু আদিত্যর কেমন যেন একটু রাগও হল। কাল আসা আবিরের সাথে কি সুন্দর গলায় গলায় ভাব জমিয়ে ফেলেছে। আবার হাসছে খুশি মনে। অথচ আমাকে দেখলে এমনভাবে পায় যেন কোনো বাঘ ভাল্লুক সে। আদিত্য এগিয়ে এসে টেবিলের সামনে চেয়ার টেনে বসল। বিহান আর আবিরও এসে বসল। বিহান আবিরের উদ্দেশ্যে বলে উঠল, কিরে তোর ট্যুর কেমন গেল? কোয়েডা মায়ার থাপ্পড় গালে জমাইলি এবার? নাকি বোনাসের সাথে জুতাও ফ্রি পাইছস? আবির অ্যাটিটিউড দেখিয়ে বলল, থাপ্পড় আর আমি? হা, আরে মায়ারা তো পারলে টমেটো সস লাগিয়ে খেয়ে ফেলে আমাকে টেনে টুনে ভাগ করে নিতে চায়। কত কষ্ট করে যে নিজেকে বাঁচিয়ে এনেছি তা আমিই জানি। ইটস ভেরি টাফ ব্রো। এত হ্যান্ডসাম যে কেন হতে গেলাম? হ্যান্ডসাম হয়েও পাপ করে ফেলেছি। হাসল বিহান। জমিলা তখন বিহানের উদ্দেশ্যে বলল, বিহান বাবা, বৌমনি বাড়িতে কথা বলতে চাচ্ছে। আচ্ছা আমি ফোন দিয়ে দিচ্ছি। বিহান নূরের বাড়ির নাম্বারে ফোন দিয়ে জমিলার হাতে দিয়ে দিল। জমিলা তা নিয়ে নূরের হাতে দিলে সে কথা বলতে লাগল। আদিত্যের ভেতরে ভেতরে ভীষণ রাগ হচ্ছে। আশেপাশের ভাব দেখে মনে হচ্ছে সে বুঝি বাইরের কেউ। অযথাই মেজাজটা কেমন চিরচিরে হয়ে উঠছে তার। এরই মাঝে বিহান খাওয়া শেষ করে নূরের সামনে গিয়ে হাসি মুখে বলল, কথা শেষ হয়েছে ভাবি? ফোনটা দিন তাহলে। নূর হাসি মুখে বলল, হ্যাঁ হয়ে গেছে, এই নিন। বিহান ফোন হাতে নিতেই নূর হঠাৎ খুশি মনে বলে উঠল, আপনি অনেক ভালো বর। মুহূর্তেই যেন উপস্থিত সবাই স্থির হয়ে গেল। আদিত্যর মুখের কাছে আনা খাবারের চামচ থেমে গেল সহসাই। মুখটা কঠিনতর ধারণ করল হঠাৎই।
আবির শুধু ভ্যাবলার মতো তাকিয়ে রইল। বিহানও ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল নূরের এমন সম্বোধনে। অপ্রস্তুত হেসে বলল, ভাবি কি বলছেন এসব? আমি বর? নূর নিজের মতো বলল, হ্যাঁ আপনিই তো আমার বর। সেদিন না বিয়ে বিয়ে খেলা হলো আমাদের, আপনি আমাকে নিয়ে এলেন এখানে। বিহান বুঝতে পারল নূরের কোনো ভুল ধারণা হয়েছে। তাই সে বলল, না না ভাবি, আপনি ভুল বুঝছেন। আমি আপনার বর না, আমি তো আপনার ভাইয়ের মতো। নূর ঠোঁট উল্টে বলল, তাহলে আমার বরকে? আদিত্যর চোখ মুখ এতক্ষণে ভয়ঙ্কর কঠিন আকার ধারণ করেছে। চোয়াল ফুলে শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে সে ঠাস করে উঠে দাঁড়িয়ে সামনের খাবারের ঠেলে ছুঁড়ে ফেলে দিল জমিনে। অগ্নিমুখ করে প্রবল বেগে তেড়ে গেল নূরের দিকে। বিহান কিছু বলার আগেই সে গিয়ে এক হাতে নূরের চোয়াল চেপে ধরল। ভয় নূর আঁতকে উঠল। মাথায় ক্রোধ চড়ে যাওয়া আদিত্য চোয়াল শক্ত করে বলল, আমি তোমার বর। এই সাদমান শাহরিয়ার আদিত্য তোমার বর, তোমার হাসবেন্ড, অন্য কেউ না। মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। আমি তোমার বর, আর তুমি আমার বউ। শুধু আমার। বুঝতে পেরেছ? নূর এমনিতেই ভয় কাহিল, তার উপর এত শক্ত করে চোয়াল ধরায় ব্যথায় কেঁদেই ফেলল সে। নূরের চোখে পানি দেখে রাগে পাগল আদিত্যর হুঁশ এলো বোধহয়। সে নূরকে ছেড়ে দ্রুত পা ফেলে উপরে নিজের রুমে চলে গেল। ছাড়া পেয়ে নূর কাঁদতে লাগল। জমিলা এসে তাকে শান্ত করার চেষ্টা করল। আবির বিহানের উদ্দেশ্যে বলল, কিরে শালা, এসব কি হচ্ছে? কি চক্কর এসব? বিহান আপাতত আবিরের কথা কানে না নিয়ে আদিত্যর রুমের দিকে দৌড়াল। রুমে এসে দেখল আদিত্য ক্রোধের বশে রুমের মাঝে পায়চারি করছে। বিহান ওর সামনে গিয়ে অপরাধী সুরে বলল, আম সরি আদি, আমি আছলে বুঝবার পারি নাই, ভাবি এমন ধারণা নিয়ে আছে, তাহলে আমি আগেই হেইডা ক্লিয়ার কইরা দিতাম। আদিত্য নিজের রাগ দমিয়ে বলল, তুই কেন সরি বলছিস? তোর কি দোষ? বোঝা তো ওর উচিত ছিল, যাকে তাকে বর বলে দিবে। ও কি জানে না ওর বরকে? বিহান জবাবে বলল, কিভাবে জানবে? তুই কখনো জানতে দিয়েছিস? তুই তো জানিসই ভাবির মানসিক অবস্থা কেমন। সে সুস্থ মানুষের মতো ভাবতে পারে না। এখানে আসার পর থেকে আমাকেই শুধু সামনে দেখেছে। আমি টুকটাক খেয়াল রাখি তার ভালো মন্দের। হয়তো এ কারণেই সে মনে করেছে আমি। আদিত্য স্থির দৃষ্টিতে তাকালো বিহানের দিকে। বিহান শান্ত সুরে বলল, দেখ আদি, আমি তোর মনোভাব বুঝতে পারছি। তবে তোকেও বুঝতে হবে, ভাবি বাকিদের মতো না। তার সাথে শক্তি প্রয়োগ করে কখনো তার আপন হতে পারবি না। ভাবির হলো ছোট বাচ্চার মতো মন। তাকে সেভাবেই আদর, আহ্লাদ আর কেয়ার করে আপন করতে হবে। তাকে ফিল করাতে হবে তুই একমাত্র তার আপন। না হলে হয়তো অনেক বেশি পর হয়ে থাকবি তার। আমার কথাটা ভেবে দেখিস। আমি চাই না আপন মানুষ থাকতেও তুই একা থেকে যাস সারা জীবন। বলেই বেরিয়ে গেল বিহান। আদিত্য ভাবতে লাগল বিহানের কথাগুলো। সে কি সত্যিই ভুল করছে? অফিস থেকে আজ একটু সকাল সকালই ফিরেছে আদিত্য। তার পেছনে চারজন লোক হাতভর্তি খেলনা নিয়ে আদিত্যর পেছনে পেছনে হেঁটে আসছে। খেলনার ভিড়ে মানুষগুলো চোখে দেখায় কঠিন। এগুলো সব আসার সময় আদিত্য নিয়ে এসেছে নূরের জন্য। নূরের সাথে মিত্রতা করার প্রথম প্রচেষ্টা তার। কাল ওই পুরান ছিঁড়া পুতুল দেখে মনে হয়েছিল নতুন খেলনা পেলে খুশি হবে সে হয়তো। তাই পুরো খেলনার দোকানই যেন নিয়ে এসেছে সে। পেছনে থেকে বিহান মিটিমিটি হাসছে তার বন্ধুর কাণ্ড দেখে। খেলনাসহ মানুষগুলো নিয়ে ভেতরে ঢুকল আদিত্য। তবে ভেতরের পরিবেশ কেমন যেন অন্যরকম মনে হল তার।
সার্ভেন্টগুলো আর জমিলা এদিক ওদিক কেমন খোঁজাখুঁজি করছে। সবার মুখে চিন্তার ছাপ। আদিত্য ভ্রু কুঁচকে বলল, কি চলছে এখানে? আদিত্যের কথায় যেন সবাই ভয়ে চুপসে গেল কেমন। কেউ কোনো উত্তর দিতে পারছে না। আদিত্যর রাগ বাড়ল। সে আরেকটু রাগী স্বরে বলল, ক্যান সামওয়ান টেল মি হোয়াটস গোয়িং অন হেয়ার? জমিলা ভীতু গলায়, আসলে ছোট সাহেব, বৌনিকে কোথাও পাওয়া যাচ্ছে না। ঘণ্টা খানিক আগে তাকে সোফায় টিভি দেখতে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে কাজ করছিলাম। কাজ শেষ করে এসে দেখি আর নেই। তখন থেকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। কথাগুলো সাধারণভাবেই বললেও আদিত্যের কানে যেন তা সাধারণভাবে প্রবেশ করল না। কেমন উত্তপ্ত জলীয় বাষ্পের ন্যায় মস্তিষ্কের নিউরনে ছড়িয়ে পড়ল যেন। হঠাৎই যেন ক্রিয়াশীল স্নায়ুতন্ত্র অক্রিয় হয়ে পড়ল ভীষণভাবে। এলোমেলো মস্তিষ্কে শুধু একটাই কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছে, নূরকে পাওয়া যাচ্ছে না। আদিত্য নিজেও জানে না কি যেন ঘটছে ওর সাথে। এই অতি সামান্য কথাটা তার উপরে প্রভাব ফেলছে অসামান্য হারে। কেমন স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। এসির মাঝেও কপালে ঘাম জমে যাচ্ছে তার। এর মাঝে বিহান সবার উদ্দেশ্যে বলে উঠল, পাউন যাইতাছে না? কি কচ তোরা? এইহানে মজা চলতাছে। পাউন যাইতাছে মানে কি? এতগুলা মাইনছের মধ্যে থাইকা একটা মানুষ গায়েব হইয়া গেল গা। আছেপাছেই কোথাও হইব। যাইব কই? ভালো কইরা খুইজা দেখ। একজন সার্ভেন্ট জবাবে বলল, খুঁজছি তো, কোথাও নেই। মোর জ্বালা। তাইলে তোরা আছস কিছের লাইগা? তোরা থাকতে ভাবি কেমতে হারাইল। তোরা কি চোখ খুইলা ব্যাংকে রাইখা আইছছ? আসলে ম্যাডাম কখন উঠে গেছে কেউ দেখেইনি। গার্ডকে জিজ্ঞেস করলাম, তারা বলল ম্যাডামকে নাকি গেটের বাইরে যেতে দেখেনি। তাইলে ভেতরেই কোথাও আছে। আইচ্ছা অহন প্যাচাল বাদ দিয়া, যা ছোবাই আবার ভালো কইরা খোঁজ চারিদিকে। পাইয়া জামুনে। বিহানের কথায় সবাই চারিদিকে আবারও ছড়িয়ে পড়ে খোঁজা শুরু করে দিল। বিহান খেয়াল করল আদিত্য এখনো স্থির হয়ে দাঁড়িয়েই আছে। বিহান আদিত্যর কাঁধে হালকা ঠেলা দিয়ে বলল, কিরে এমতে দাঁড়ায় আছস কেলা? ভাবিরে খুঁজন লাগব না, চল আমরাও খুঁজি গিয়া। বলেই বিহান খোঁজ অভিযানে নেমে পড়ল। আদিত্য বিভ্রান্তের মতো শুধু এদিক ওদিক তাকাতে লাগল। হঠাৎ যেন গলা, বুক শুকিয়ে মরুভূমি হয়ে আসছে তার। হার্টবিট অস্বাভাবিক হচ্ছে। আদিত্য এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে পানির জগ নিয়ে ঢকঢক খেয়ে নিল। না, তবুও যেন শান্তি হচ্ছে না। কোথাও যেন কিছু আটকে আসছে তার। এত অশান্তি কেন হচ্ছে তার? দম কেন বন্ধ হয়ে আসছে? বুকটা জ্বলছে কেন? নূর হারিয়ে গেছে বলে। নূর? হ্যাঁ নূর। নূরকে পাওয়া যাচ্ছে না। খুঁজতে হবে নূরকে। এখনই খুঁজতে হবে। আদিত্য কেমন বিভ্রান্তের মতো ছুটল এদিক থেকে ওদিক। সবাই মিলে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাচ্ছে না নূরের। এদিকে গার্ডরা বলছে নূরকে গেটের যেতে দেখেনি তারা। সিসিটিভি ফুটেজেও কোথাও দেখা যাচ্ছে না তাকে। দুপুরের দিকে বাসার বাইরে যেতে দেখা গেছে, কিন্তু এরপর আর কোনো ক্যামেরায় দেখা যাচ্ছে না তাকে। তাহলে মেয়েটা কোথায় গায়েব হয়ে গেল কেউ বুঝতে পারছে না। যেন জলজ্যান্ত মেয়েটা ভূতের মতো অদৃশ্য হয়ে গেল। এদিকে আদিত্যরও আসার প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। সন্ধ্যা হতে চলেছে প্রায়। এখনো পর্যন্ত নূরের কোনো খোঁজ নেই। আদিত্যর সব এলোমেলো লাগছে। দমবন্ধকর অনুভূতিতে দমে যাচ্ছে সে। এই প্রথম যেন তার মনে ভয়ের সৃষ্টি হচ্ছে। কোনো কিছু হারিয়ে ফেলার ভয় খুব করে আহত করছে তাকে। এতটা বিবশতা আগে কখনোই অনুভব করেনি সে। এতটা বিবশ যে মাথায় কোনো কিছু কাজই করছে না তার।
নিজেকে এতটা অসহায় কখনোই মনে হয়নি যেন তার। এত ক্ষমতা তার, অথচ একটা মেয়েকেই খুঁজে বের করতে পারছে না সে। রাগে মাথা ফেটে যাচ্ছে। অসহ্য গুমোট যন্ত্রণায় ছটফট করছে হৃৎপিণ্ডটা। এই গুমোট দমবন্ধকর অবস্থা থেকে বাঁচতে বেকনিতে এসে দাঁড়ালো আদিত্য। নিঃশ্বাস চলাচল ঠিক করার চেষ্টা তার। তখনই হঠাৎ কিছু কানে এলো তার। ছোট্ট ছোট্ট আওয়াজে বলা কারোর অস্পষ্ট গলা শুনতে পেল সে। সাথে হালকা হাসার শব্দ। আদিত্য ঝট নিচে উকি দিল। নূরের জামার অংশ দেখতে পেল সে। এক মুহূর্তও নষ্ট না করে তড়িৎ গতিতে নিচে দৌড়ে গেল সে। দৌড়ে বাসার পেছনে সাইডে এলো আদিত্য। দেখতে পেল কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে। বাসারা পেছনে সাইডে পিলারের কোনায় বসে আছে নূর রানী। বিড়ালের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সাথে বসে আছে সে। তাদের হালকা করে ছুঁয়ে খুশিতে আত্মহারা হচ্ছে যেন। এত কোনায় থাকাতেই সিসিটিভিতে দেখা যাচ্ছিল না তাকে। রাগে এদিকে আদিত্যর মুখমণ্ডল শক্ত হয়ে যাচ্ছে। সবাইকে চিন্তায় ফেলে দিয়ে মহারানী কি সুন্দর এখানে বিড়াল ছানা নিয়ে খেলছে। মন তো চাচ্ছে এখনই উঠিয়ে একটা আছাড় মারি। আদিত্য চোয়াল শক্ত করে তেড়ে গেল নূরের সামনে। সামনে এসে নূরের এক হাত ধরে ঝটকা টান মেরে দাঁড় করাল তাকে। বেচারি নূরের হাসি মুখটা মুহূর্তেই ভয়ার্ত আতঙ্কে পরিবর্তিত হয়ে গেল। কাঁপতে লাগল ভয়ে সে। আদিত্য রাগীভাবে তার কাছে এলেও হঠাৎ সে উল্টো প্রতিক্রিয়া দেখাল। সে হুট করে নূরকে টান দিয়ে তার বুকের মাঝে গেঁথে নিল। দুই হাতের বাঁধনে মিশিয়ে নিল তাকে বক্ষ মাঝে। এতক্ষণে যেন তার নিঃশ্বাস যেন সঠিক গতি খুঁজে পেল। হৃদয় খুঁজে পেল তার প্রশান্তি। এই 2টা ঘণ্টার দমবন্ধকর যন্ত্রণাদায়ক অসহনীয় অনুভূতিটা আদিত্যকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে এই মেয়েটা তার জন্য কি। এই মেয়েটা যে এখন তার জীবন হয়ে গেছে তা বুঝতে পেরে গেছে সে। বুঝে গেছে নূর ছাড়া সে নিঃস্ব, শূন্য। নূরকে ছাড়া তার চলবে না, না তার নিঃশ্বাস, না তার হৃৎস্পন্দন। কোনো কিছুই চলবে না, কিছুতেই না। তার সবটা জুড়ে দখল করে নিয়েছে নূর নামক প্রাণভোমরাটা। ভালোবাসে ফেলেছে সে তার নূরকে। অনেক বেশি ভালোবেসে ফেলেছে। যে ভালোবাসার কোনো সীমা নেই, নেই কোনো আয়ত্ত। নিজের অনুভূতি বুঝতে পেরেই আদিত্যের ঠোঁটে এক অদ্ভুত হাসির রেখা ফুটল। এদিকে নূরের ভয়ে আত্মা উড়ে মহাকাশে চলে যাবার জোগাড়। আজ কি রাক্ষসটা তাকে সত্যি সত্যিই খেয়ে ফেলবে, তাই যেন এভাবে চেপে ধরেছে সে। নূর নিজেকে ছাড়ানোর হাঁসফাঁস করছে। একসময় আদিত্য নিজেই হাতের বাঁধন আগলা করল, তবে পুরোপুরি ছেড়ে দিল না। 2 হাতে নূরের মুখটা ধরে তার কপালে কপাল ঠেকাল। নূরের ভীতু মুখটাতে চেয়ে হাসছে আদিত্য। এ হাসি তার নতুন অনুভূতির আগমনের খুশির বহিঃপ্রকাশ। নূরের নাকে নাক ঘষে হাসছে আদিত্য। বেচারি নূর কি আর বুঝল আদিত্যের এই হাসির কারণ। সে তো অন্যই কিছু ভাবছে। ভাবছে রাক্ষসটা তাকে খাওয়ার খুশিতে এভাবে হাসছে। সে আরও ভয় নিজেকে আদিত্যর হাতের বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ছাড়ল না আদিত্য। বরং উল্টো পাজা কোলে তুলে নিল নূরকে। অবুঝ নূর ভয় এবার কেঁদেই দিল। হাত পা ছুঁড়তে ছুঁড়তে বলল, ছেড়ে দিন, আমাকে খেয়েন না দয়া করে। দেখুন আমি খেতে একদমই মজা না। আমার মাংস একেবারে তিতা। আমি খালি করল্লা খাইতো, তাই আমার মাংস, হাড় সব বিষের মতো তিতা। আমাকে খেলে আপনার পেট তিতায় নষ্ট হয়ে যাবে। আপনি বরং আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, তার বদলে আপনি আমাদের গ্রামের জমিলরে খেয়ে ফেলেন, অনেক মোটা, মাংসও অনেক বেশি পাবেন। পচা লোকটা আমারা আম পারতে গেলেই মারে শুধু। আপনি বরং তাকেই খেয়ে ফেলুন। হ্যাঁ, আমাকে ছেড়ে দিন। আদিত্য থেমে গেল। ভ্রু কুঁচকে তাকালো নূরের মুখপানে।
তারপর হঠাৎ হো হো করে হেসে উঠল। জীবনে এই প্রথম বোধহয় এভাবে উচ্চস্বরে মন খুলে হাসল আদিত্য। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, চুপচাপ না হলে সত্যি সত্যিই খেয়ে ফেলব। মুখে আঙুল দাও। নূর ভয়ে ঝট করে ঠোঁটে আঙুল রাখল। ভুলেও সে কথা বলবে না, মরার ইচ্ছে নেয় তার। নূরের এমন ভঙ্গিমা দেখে আবারও হাসি পেল আদিত্যর। মেয়েটা সত্যিই কিউটের ডিব্বা। আদিত্যের নিরামিষ অন্ধকার জীবনে আলো ছড়াতে এসেছে যেন। তার জীবনের অ্যাঞ্জেল। আদিত্য মাথা ঝুঁকিয়ে নূরের কপালে অধর ছোঁয়াল। তারপর তাকে নিয়ে বাসার ভেতর ঢুকল। তাদের দেখে বাসার সার্ভেন্টগুলো হা করে তাকিয়ে রইল, যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে তারা। তবে বিহানের ঠোঁটে হাসি। সে খুশি তার বন্ধুর জন্য, কারণ তার বন্ধু আজ জীবনের আসল খুশির উৎস পেয়ে গেছে। আদিত্য নূরকে নিয়ে সোজা নিজের রুমে এলো। রুমে এসে বিছানায় বসিয়ে দিল তাকে। বসিয়ে দিয়ে একটু সরে যেতেই নূর সুযোগ বুঝে নেমে দৌড় মারতে চাইল। তা দেখে আদিত্য তৎক্ষণাৎ বলে উঠল, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? নূর ভীতু কাঁদো কাঁদো গলায় বলল, জমিলার কাছে যাব। রাগ হল আদিত্যর। বলতে ইচ্ছে হল, জমিলা কি তোমার বর? কিন্তু এই অবুঝ মেয়ের সেসব কি আর বোধগম্য হবে? তাই সে বলে উঠল, এখন থেকে তুমি এখানেই আমার সাথে থাকবে। এটাই তোমার আসল রুম। বোকা নূর বলে উঠল, তাহলে ওটা কি নকল রুম ছিল? আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ বসো এখানে। আসল নকল সবই এখন এটাই তোমার। নূর এবার কাঁদো কাঁদো গলায় বলল, আমি এখানে থাকব না, আমি জমিলার কাছে যাব। আদিত্য এবার একটু ধমকের সুরে বলল, চুপ, একদম কান্নাকাটি করবে না। এখানেই থাকতে হবে তোমাকে। আমার কথা না শুনলে আমি কি করব জানো তো? নূর বিড়বিড় করে মুখ ভেঙ্গিয়ে বলল, কি আর করবেন, খেয়ে ফেলবেন। রাক্ষস যে। বিড়বিড় করে বললেও আদিত্য ঠিকই শুনতে পেল। মনে মনে হাসল সে। বলল, হ্যাঁ ঠিকই বলেছ, আমি রাক্ষস। আমার কথা না মানলে খেয়ে ফেলব একদম। যাও, চুপচাপ গিয়ে বিছানায় বসো। আমি তোমার খাবার নিয়ে আসছি। এখন থেকে তোমার কাজও আমিই করব। অন্য কারোর কাছে যাবে না তুমি। নূরের ভয় কলিজা জমে গেল। কি বলে লোকটা? এখন আমাকে এই রাক্ষসের সাথে থাকতে হবে। ভয় নূর ঠিকমতো কাঁদতেও পারছে না। আদিত্য নূরের খাবার নিয়ে এসে নূরকে খাইয়ে দিতে চাইল। নূর প্রথমে না করলেও আদিত্যর ভয় শেষে খেতে বাধ্য হল। নূর খাচ্ছে আর ভাবছে রাক্ষস তাকে খাওয়ার আগে মোটাতাজা করার জন্য তাকে এভাবে খাওয়াচ্ছে। কিভাবে বাঁচবে সে এই রাক্ষসের হাত থেকে? খাওয়া শেষে এবার ঘুমানোর পালা এলো। এবার তো ভয় আরও বাড়ছে নূরের। সে এই রাক্ষসের সাথে একা কিভাবে থাকবে? ভয় জোরসড় হয়ে সোফায় গুটিসুটি মেরে বসে রইল নূর। আদিত্য বলল, রাত হলো, ঘুমাবে না? ওখানে বসে আছো কেন? বিছানায় আসো। নূর ভীতু গলায় বলল, আমি এখানেই থাকব। বিছানায় শুই না আমি। গ্রামেও তো আমাকে মাটিতে পার্টি পেরে শুতে দিত। তাই বিছানায় ঘুম ধরে না আমার। আদিত্য বুঝল জোর করলে কাজ হবে না। নূরের মন জয় করতে হবে তাকে। সে তখনকার আনা খেলনাগুলো দেখালো নূরকে। বড় বড় টেডি বিয়ারগুলো দেখিয়ে বলল, এই দেখ তোমার জন্য কত সুন্দর সুন্দর পুতুল এনেছি। ওই পচা পুতুল দিয়ে আর খেলতে হবে না, এগুলো দিয়ে খেলবে। নূর তখন বলে উঠল, কেন? আমার পুতুল ফেলে দিব কেন? ও আমার বন্ধু না। বন্ধু পুরানো হয়ে গেলে কি কেউ ফেলে দেয় নাকি? ও আমার সাথেই থাকবে। অবুঝ নূর কথাটা অতটা না বুঝে বললেও আদিত্যর মনে ঠিকই দাগ কেটে গেল কথাটা।
বুঝতে পারল নূরের ভালোবাসা নিঃস্বার্থ, নিষ্পাপ। সামান্য একটা পুতুলকে কতটা ইমোশন দিয়েছে। এই জন্যই তো মেয়েটা তাকে এতটা মুগ্ধ করে। এমন নিষ্পাপ, নিঃস্বার্থ ভালোবাসা এই স্বার্থপর পৃথিবীতে কেউ দিতে পারে না। আদিত্যের যেন লোভ হচ্ছে, নূরের ভালোবাসা পাওয়ার লোভ, নূরের মবে তার জন্য জায়গা পাওয়ার লোভ। তবে আদিত্য জানে তা খুব একটা সহজ হবে না। নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যে এত সহজ না, তবে আদিত্য হার মানবে না। একদিন সে ঠিকই ওই মনে নিজের জন্য একটু জায়গা করে নিবেই। অনেকক্ষণ ধরে বসে আছে, কিন্তু নূর বিছানায় আসছে না। আদিত্য কতভাবে তাকে ডাকার চেষ্টা করছে কিন্তু আসছেই না। আদিত্যর নিজের পরিস্থিতিতে নিজেরই করুণা হচ্ছে যেন। যেখানে হাজারটা মেয়ে আদিত্যের বিছানায় আসতে লাইন ধরে থাকে, আর আজ আদিত্যকে কিনা নিজের বিয়ে করা বউকে বিছানায় আনতে কত খাটুনি করতে হচ্ছে। ভাবতেই হাসি পায় তার। আদিত্য এবার নূরকে ভয় দেখানোর উদ্দেশ্যে বলল, জানো সোফার ভেতর কিন্তু বড় বড় ইঁদুর লুকিয়ে থাকে। জলদি চলে আসো, না হলে কিন্তু তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু বেচারার এই প্রয়াসও ব্যর্থ গেল। নূর তাচ্ছিল্যের সুরে বলল, ইঁদুর কি মানুষ খায় নাকি? আমাকে পাগল ভেবেছেন? আদিত্য মেকি হেসে বলল, না না, তুমি কেন পাগল হবে? পাগল তো আমি। আমার বাপ পাগল, আমার 14 গোষ্ঠী পাগল। এসব বলে হতাশ দীর্ঘশ্বাস ছাড়ল আদিত্য। প্রথম দিনেই বোধহয় সে ফেল হয়ে গেল। মুখ হতাশ করে বিছানার খেলনাগুলো সরাতে নিল আদিত্য। হঠাৎ হাতের ছোঁয়া লেগে একটা খেলনার মিউজিক বেজে উঠল। মিউজিকের শব্দে নূরের চোখ গেল সেদিকে। আদিত্যর পাশেই একটা মিউজিক্যাল বল ডান্সের খেলনা, কাচের একটা বলের মতো, যার ভেতর এক জোড়া কাপল ডান্সের পুতুল ডান্স করছে, তার মাঝে স্নো হোয়াইট ছড়াচ্ছে চারিদিকে। নূরের চোখ যেন আটকে গেল তাতে। চোখ পিটপিট করে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল সে সেদিকে। সেটা খেয়াল করল আদিত্য। সুযোগ বুঝে সে খেলনাটা হাতে নিয়ে নূরের দিকে দেখিয়ে বলল, এটা নিবে? দেখো কত সুন্দর। নিতে চাইলে এখানে এসো। নূরের যেন এই মুহূর্তে ভয়ের কথা আর মনে থাকল না। তার সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ওই আশ্চর্যজনক জিনিসটা। নূর সেটা দেখার লোভে ধীরে ধীরে উঠে গেল আদিত্যর কাছে। বিছানায় এসে বসল সে। চোখের দৃষ্টি শুধুই ওই খেলনাটাতে। বিছানায় বসে খেলনাটা নিজের হাতে নিল সে। হাসি ফুটল আদিত্যর ঠোঁটে। যাক, শেষমেশ নূরকে তার কাছে আনাতে তো পেরেছে। নূর খেলনাটা হাতে নিয়ে বিস্ময়কর নজরে তাকিয়ে দেখতে লাগল আর খেলনার ভেতরের ডান্স দেখে হাসতে লাগল সে। আদিত্য মুগ্ধ হয়ে শুধু দেখল তাকে। নূর তার কাছে আছে। এখন তার সবটা জুড়েই শুধু প্রশান্তি। নূর খেলনা দিয়ে খেলতে খেলতে একসময় নিজেই ঘুমে ঢুলে পড়তে নিল। তা দেখে আদিত্য ধরে ফেলল তাকে। আস্তে করে শুইয়ে দিল তাকে বালিশে। মায়াময় চোখে তাকিয়ে রইল নূরের মুখপানে। মুখ নামিয়ে অধর ছোয়াল কপালে। নূরের গালে বৃদ্ধাঙ্গুল বুলিয়ে মায়াবী চোখে তাকিয়ে মনে মনে বলল, সরি, তোমাকে আগে দূরে সরিয়ে রেখেছিলাম। তবে আর না। আজ আমার জীবনে তোমাকে পুরোপুরি স্বাগতম। আজ থেকে তোমাকে আর এক মুহূর্তের জন্যেও অবজ্ঞা করব না। তুমি আমার রাজ্যের রানী, আমার জান, আমার অ্যাঞ্জেল। এরপর নূরকে নিজের বুকে জড়িয়ে প্রশান্তিতে চোখ বুজে নিল আদিত্য। ঘুমের রেশ কেটে চোখ দুটো মেলে তাকালো আদিত্য। তাকিয়ে জীবনের সবচেয়ে প্রশান্তিময় মুহূর্তের সাক্ষী হল সে। বুকের মাঝে যখন নূরের ঘুমন্ত নিষ্পাপ মায়ার সাগর মুখখানা নজরে এলো। মায়াভরা মুগ্ধ নয়নে তাকিয়ে রইল নূরের মুখপানে। আজকের মতো সুন্দর সকাল যেন কখনোই দৃশ্যমান হয়নি আদিত্য জীবনে।
যেমন কাল রাতের মতো প্রশান্তিময় ঘুমও এর আগে কখনো হয়নি আদিত্যের। বুক জুড়ে যেন কেবলই প্রশান্তির এক অনাবিল শিথিলতা। যেন শত বর্ষ ধরে অশান্ত ছুটে চলা পথিক তার মঞ্জিলের দেখা পেয়েছে। ক্লান্ত, তৃষ্ণার্ত বুকটা পেয়েছে পানির দেখা। জীবন এতটা সুখময় হতে পারে তা নূর ওর জীবনে না আসলে হয়তো জানতই না সে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানায় আদিত্য। সেদিন নূরের বোন পালিয়ে না গেলে নূরকে কিভাবে পেত সে? নূরের মুখের উপর পড়া এলোমেলো চুলগুলো আঙুলের আলতো স্পর্শে সরিয়ে কানের পিঠে গুজে দিল আদিত্য। মুখ নামিয়ে অধর ছোঁয়াল নূরের কপালে। কিছু সময় ওভাবেই থাকল সে। ঠিক তখনই হঠাৎ নূরের ঘুম ভেঙে গেল। চোখ খুলে আদিত্যকে ওভাবে দেখে ঘাবড়ে গিয়ে আচমকা দুই হাতে ঠেলে আদিত্যকে সজোরে ধাক্কা মারল। অপ্রস্তুত থাকায় আদিত্য আচমকা ধাক্কা খেয়ে ব্যালেন্স হারিয়ে বিছানা থেকে নিচে পড়ে গেল। হতবাক দৃষ্টিতে তাকাল সে নূরের দিকে। নূর ঝট করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গিয়ে ভীতিগ্রস্ত হয়ে বলে উঠল, আমাকে ঘুমের মাঝে খেয়ে ফেলছিলে? পচা রাক্ষস! আদিত্যর রাগ হল ভীষণ। যাকে সে নিজের সবটার মালিক করে দিয়েছে তাকে নাকি সে খেয়ে ফেলবে? আদিত্য উঠে দাঁড়িয়ে নূরের দিকে তেড়ে যেতে যেতে দাঁত কিরমির করে বলল, আমি রাক্ষস? তোমাকে তো আমি। আদিত্যর তেড়ে আসা দেখে নূর আরও ঘাবড়ে গেল। নিজের আত্মরক্ষায় সে আশেপাশে যা পেল তাই উঠিয়ে নিয়ে আদিত্যকে হুমকি দিল, দে দেখ, একদম কাছে আসবে না, না হলে কিন্তু আমি এটা দিয়ে মারব। তারপর জোরে জোরে চিল্লাতে লাগল নূর, বাঁচাও বাঁচাও আমাকে, এই রাক্ষস আমাকে খেয়ে ফেলল, বাঁচাও কেউ আমাকে। আদিত্য বুঝল রাগলে কাজ হবে না। রাগ দেখে নূর আরও ভয় পেয়ে যাচ্ছে। তাই শান্ত হয়ে নূরকে বোঝাতে চাইল, নূর, মাই অ্যাঞ্জেল, দেখ আমার কথা শোনো, শান্ত হও প্লিজ, আমি তোমাকে কিচ্ছু করব না, আমার কাছে এসো। নূর যেন কোনো কিছুই শুনতে রাজি না। ধীরে ধীরে সে কেমন হাইপার হয়ে উঠছে। জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে। আদিত্য তার দিকে এগিয়ে যেতে নিলেই সে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। এর মধ্যে একটা কাচের বোতল এসে লাগল আদিত্যের হাতে। হাতে লেগে কাচে কেটে গেল হাত। ব্যথা পেয়ে হাত ঝাঁকিয়ে হালকা আর্তনাদ করে উঠল আদিত্য। ততক্ষণে নূরের চিল্লাচিল্লি শুনে বিহানসহ বাকিরাও দৌড়ে এলো ওখানে। দরজা খুলে বিহান ভেতরে ঢুকল। পিছে পিছে জমিলাও এলো। বিহানকে দেখে নূর দৌড়ে বিহানের পেছনে গিয়ে লুকাল। লুকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, বাঁচান আমাকে, এই রাক্ষস আমাকে খেয়ে ফেলল। নূরের কথায় তোবদা খেয়ে গেল বিহান। আদিত্যর দিকে তাকিয়ে দেখল আদিত্যর হাত থেকে রক্ত পড়ছে। বিহান ছুটে আদিত্যের কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, কিরে, হাত কাইটটা গেল কেমতে? কি হইছে এইহানে? আদিত্যর হাত কাটার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নূরের এভাবে ওকে ভয় পাওয়া দেখে। করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল সে নূরের পানে, যে এ মুহূর্তে জমিলার পেছনে লুকিয়ে পড়েছে। সে কি এতটাই ভয়ঙ্কর, এতটাই খারাপ হবে? হয়তো খারাপ বলেই তো নূর ওকে রাক্ষস ভাবছে, ওকে অ্যাকসেপ্ট করছে না। আদিত্য চোখের ইশারায় জমিলাকে বুঝাল আপাতত নূরকে এখান থেকে নিয়ে যাক, না হলে নূর শান্ত হতে পারবে না। আদিত্যর ইশারায় জমিলা নূরকে নিয়ে গেল আপাতত। বিহান আদিত্যর হাতের ব্যান্ডেজ করে দিচ্ছে। খেয়াল করল আদিত্যর মুখটা বিমর্ষ হয়ে আছে। বিহান হয়তো বুঝতে পারল এর কারণ। সে শান্ত সুরে বলল, এত জলদি হতাশ হইলে হইব? জানি তোর লগে ভাবির এমন করা তোর দিলে লাগে, কিন্তু একটু তো সময় লাগবই।
তোর বুঝন লাগবো ভাবির মনে তোরে লইয়া আতঙ্ক বইসা গেছে। এত জলদি কাজ হইব না, সময় লাগব আর মেহনও লাগব। তয় পেরেছান হনের কাম নাইকা। দেখবি বহুত জলদি ভাবিও তোরে পছন্দ কইরা ফালাইব। আদিত্য দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আই জাস্ট হোপ সো। নূরের এই উপেক্ষা আমি আর নিতে পারছি না। আমি কি করলে ও আমাকে নিজের পছন্দের তালিকায় রাখবে বল না। ও শুধু একবার বললে আমি সবকিছু ওর কদমে ঢেলে দিব। অথচ ও আমাকেই চায় না। ওর চোখে যখন আমার জন্য ভীতি দেখি তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যক্তি মনে হয়। চাপ লইস না, সব ঠিক হইয়া যাইব গা। বিয়া করছস যখন বউয়ের প্যারা তো লওনি লাগব। স্মিথ হাসল আদিত্য। তারপর বলল, গিয়ে দেখ নূর ঠিক আছে কিনা, ও শান্ত হয়েছে কিনা। জমিলা খালা আছে ভাবির লগে, তুই চিন্তা করিস না। জমিলা অনেক বুঝিয়ে শুনিয়ে নূরকে শান্ত করেছে। নূরকে খাবারও খাইয়ে দিয়েছে। নূর এখন বিছানায় বসে পুতুল নিয়ে খেলছে। জমিলা তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বৌমনি, আপনি ছোট সাহেবকে দেখে এত ভয় পান কেন? নূর মুখটা ফুলিয়ে বাচ্চাদের মতো বলল, কারণ সে রাক্ষস। আমার দাদির রূপকথার গল্পের সেই রাক্ষস, যে সবাইকে খেয়ে ফেলে, আমাকেও খেয়ে ফেলবে। জমিলা হালকা হেসে বলল, না বৌমনি, আপনি ভুল বুঝছেন। ছোট সাহেব রাক্ষস হতে যাবে কেন? সে তো আপনার স্বামী, তার সাথে আপনার বিয়ে হয়েছে। ছোট সাহেব অনেক ভালো মানুষ। সে রূপকথার রাক্ষস না, বরং রূপকথার গল্পের যে রাজকুমার থাকে সেই রাজকুমার সে। আধুনিক জামানায় বলতে গেলে সিনেমার হিরো। দেখেন না, দেখতেও কি সুন্দর হিরোর মতো। জমিলার কথায় নূর গভীর ভাবনায় পড়ল যেন। হ্যাঁ, লোকটা দেখতে তো ওই হিরোদের মতোই, কিন্তু উনি তো ভয়ঙ্কর। জমিলা আরও বলল, আজকে আপনি ঠিক করেন নাই বৌমনি। ছোট সাহেব আপনার স্বামী, তাকে আপনি ওভাবে মারলেন, আল্লাহ নারাজ হবে। স্বামীর সাথে এমন ব্যবহার করতে নেই। পচা মেয়েরা এমন করে। আপনি কি পচা হতে চান? নূর ঠোঁট উল্টিয়ে মাথা ডানে বামে নাড়াল। মানে সে পচা হতে চায় না। জমিলা তখন মুচকি হেসে বলল, তাহলে আর ছোট সাহেবের সাথে ওমন করবেন না কেমন? নূর সংকুচিত মুখে বলল, কিন্তু আমার যে ভয় করে। উনি কত ভয়ঙ্কর। যদি আমাকে মেরে ফেলে। মারবে না, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। হ্যাঁ, ছোট সাহেব অনেক রাগর, তবে সে তো আপনার স্বামী। আপনাকে কেন মারবে সে? আপনি শুধু একবার মনের ভয় দূর করেন, দেখবেন তাকে আপনার খুব পছন্দ হবে। নূর বেচারি ভীষণ ভাবনায় পড়ে গেল। এই ছটাক সমান মাথায় এত মহাভাবনার বোঝা টানা দায় হয়ে যাচ্ছে। আবির এসেছে দুপুরের দিকে। আদিত্য অফিসে তাই কতক্ষণ নূরের সাথে আড্ডা দিয়ে এখন লিভিং রুমের সোফায় টান টান হয়ে শুয়ে আছে। গিটার বুকের উপর রেখে টুংটাং আওয়াজ তুলছে তাতে। ঠিক তখনই দরজা দিয়ে এক সুন্দরী রমণীর আগমন ঘটল। সে এগিয়ে এসে বলল, এক্সকিউজ মি। আবির চোখ তুলে তাকাল। যথারীতি সুন্দরী রমণী দেখামাত্র তার ঠোঁটে বাঁকা হাসি ফুটল। ঠাস করে উঠে দাঁড়াল সে। মেয়েটির দিকে হালকা ঝুঁকে ফ্লার্টি ভঙ্গিতে বলল, আগে কারেন্ট তো হতে দাও, তারপর না হয় এক্স করো। মেয়েটি ভ্রু কুঁচকে বলল, সরি, ডোন্ট বি। বাই দ্য ওয়ে, আপনার সুন্দর মুখে সুন্দর নামটা যদি বলতেন। জি। ওয়াও, হোয়াট আ ইউনিক নেম। জি। না না, আমার নাম জি না, আমার নাম মিথিলা। হাই মিথিলা।
আবির সিঙ্গেল। আবির সিঙ্গেল। সিঙ্গেল আবার কারোর সারোনেম হয় নাকি? এটা সারোনেম না, সিঙ্গেল আমার স্ট্যাটাস। আবির দুঃখী ভঙ্গিতে বলল, জানেন আমি পুরো 3 ঘন্টা 25 মিনিট 30 সেকেন্ড ধরে সিঙ্গেল আছি। এই দুঃখ শোয়া যায় বলেন? দুঃখে আমার গেঞ্জি ছিঁড়ে যাচ্ছে। আমি এত সিঙ্গেল হয়ে গেছি, এত সিঙ্গেল হয়ে গেছি যে আমার জুতো সিঙ্গেল হয়ে গেছে। এই দেখেন এক পাই শুধু জুতো আছে। আমার দুঃখ দেখে নিশ্চয় আপনারও কষ্টে মুখের আটা ময়দা ঝরে যাচ্ছে। কষ্ট পেয়েন না, আপনি আছেন তো, নিশ্চয় আমার কষ্ট দূর করবেন তাই না? যত যাই হোক আমার মতো একটা হ্যান্ডসাম কিউট ছেলেটাকে নিশ্চয় আপনি কষ্ট পেতে দিবেন না। মিথিলা এবার তোবদা খাওয়ার ভঙ্গিতে বলল, এক্সকিউজ মি, কি আবোল তাবোল বলছেন? আমি এখানে মি আদিত্যর সাথে দেখা করতে এসেছি। কেএস গ্রুপের বসের সেক্রেটারি আমি। বস আমাকে পাঠিয়েছেন মি আদিত্যকে একটা ডিলের ব্যাপারে বলতে। ডিলটা কনফিডেন্সিয়াল, তাই বাসায় এসে কথা বলতে বলেছেন। আবির একগাল হেসে বলল, আরে আমিই তো আপনার মি আদিত্য। আসুন আমরা রুমে গিয়ে ডিল ডিসকাস করি কেমন? এখানে অনেক ডিস্টারবেন্স হবে। ও আপনিই মি আদিত্য? হ্যালো স্যার, নাইস টু মিট ইউ। বলেই মেয়েটা হ্যান্ডশেকের জন্য হাত বাড়াল। আবির মেয়েটার হাত ধরে বলল, আরে হ্যান্ডশেক করা এসব বিদেশিদের ঢং। আমরা তো দেশি, আর দেশিরা করে কোলাকুলি। আসেন কোলাকুলি করি। দেশি সংস্কৃতিকে তো বাঁচিয়ে রাখতে হবে তাই না? বলেই আবির মেয়েটাকে জড়িয়ে ধরতে গেলে মেয়েটা বিভ্রান্ত হয়ে একটু সরে যায়। ঠিক তখনই বিহান এসে উপস্থিত হয় সেখানে। ওদের দেখে বলে, কি ওইতাছে এইহানে? আর এই মাইয়াডা কেঠা? আবির দাঁতে দাঁত চেপে বলল, হতে আর দিলি কই শালা। একটু পরে আসলে কি তোর মগজে কিডনি হয়ে যেত। কি কচ হালা। আর মাইয়া কেঠা? মিথিলা তখন বলে উঠল, জি আমি মিথিলা। কেএস কোম্পানি থেকে এসেছি আদিত্য স্যারের সাথে দেখা করতে। ও আচ্ছা, মাগার আদিত্য অফিসে অহন। মিথিলা বিস্মিত কণ্ঠে বলল, অফিসে মানে? তাহলে উনি কে? উনি তো বলল উনিই মি আদিত্য। আবির বেচারা ধরা খেয়ে নিজের মুখ লুকাতে এদিক ওদিক চোরের মতো তাকাতে লাগল। বিহান ভ্রু কুচকে কতক্ষণ তাকিয়ে রইল আবিরের দিকে। তারপর হঠাৎ হো হো করে হেসে দিয়ে বলল, হাচাই কইছেন, ও হইল আদিত্য, আর আমি শাহরুখ খান। আর এইডা হইল গিয়া বাকিংহাম প্যালেস। আর এইডা পৃথিবী না, মঙ্গলগ্রহ। বলে আবারও হাসতে লাগল বিহান। মিথিলা ভ্যাবাচেকা খেয়ে বলল, মানে? আরে ম্যাডাম মানে হইল এই হালা কোনো আদিত্য ফাদিত্য না। আরে ও তো আদিত্যর বাছার ঝাড়ুদারেরও যোগ্য না। আদিত্য দয়া কইরা ওরে বন্ধু কইরা রাখছে। না হলে বেচারা পাগল ছাগলেরে ছোবাই খালি উষ্টা মারে। মিথিলা এবার একটু ভয় পেয়ে আবিরের থেকে দূরত্ব বজায় রেখে সরে দাঁড়িয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, কি বলেন? উনি পাগল? খালি না, এক্কেরে বদ্ধ পাগল। ওর পাগলামো খালি সুন্দরী মায়াগো দেখলেই বাড়ে। সুন্দরী মায়াগো দেখলেই ওর মগজ পেটের ভিতরে ঢুইকা যায় আর কিডনি ঢুইকা যায় ফুচফুচির ভিতরে। পুরাই কেমিক্যাল মিক্সার হইয়া জায়গা। তখন ওর কোনো হুঁচ থাকে না। বলেন কি? থ্যাঙ্ক গড আপনি আমাকে বাঁচালেন। না হলে এই পাগল তো আজ আমাকে মেরাই ফেলত। আমি বরং যাই, মি আদিত্যর অফিসেই দেখা করে নিব। বলেই মেয়েটি তড়িৎ গতিতে পালালো ওখান থেকে। তা দেখে বিহান হাসতে লাগল। তারপর আবিরের দিকে তাকাতেই দেখল আবির কেমন হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে।
দাঁত কিরমির করে বলল, আমি পাগল। ঠিক আছে, আজ তোকে একটু পাগলামি দেখিয়েই ছাড়ি। বিহান অবস্থা বেগতিক দেখে ছুট লাগাল। তবে আবিরও ছাড়ার পাত্র নয়। দৌড়ে ধরে ফেলল তাকে। বিহানকে সোফার উপর চেপে ধরে ক্ষিপ্ত সুরে বলল, আমি পাগল। হা রামি, দেখ এখন কেমন লাগে। সকাল সকাল আমার ডেট নষ্ট করে দিলি তুই। বিহান হাসতে লাগল। এক পর্যায়ে আবির ক্লান্ত হয়ে বিহানকে ছেড়ে দিয়ে সোফায় গা এলিয়ে বসে পড়ল। বিহানও আরাম করে বসে বলল, তুই কি ফেড আপ হস না? আর কত ভাই, কখনো তো একটার উপরে টিকা যা। আবির পকেট থেকে সিগারেট বের করতে করতে বলল, এখানে কি ভোট চলছে নাকি যে একটার উপরে সিল মাইরা দিমু? আরে আবির হল মহৎপ্রাণ ব্যক্তি। সকল নারীদের সেবায় নিজেকে বিসর্জন করে দিয়েছি। শুধু একজনকে ধরে বাকিদের কষ্ট দেওয়ার মতো স্বার্থপর না আমি। বলেই সিগারেট মুখে পুরে লাইটার জ্বালাতে নিল আবির। ঠিক তখনই বিহান বলে উঠল, আর আহানা? আহানার নাম শুনতাই জ্বলন্ত লাইটার তৎক্ষণাৎই স্থির হয়ে গেল আবিরের হাতে। সাথে থমকালো মুখশ্রীও। বেখেয়ালিতে হঠাৎ আগুনের হালকা ছ্যাঁকা লাগল আবিরের আঙুলে। ঝট করে লাইটার হাত থেকে ফেলে দিল সে। ঠোঁটে গোজা সিগারেটটা বের করে দ্বিধান্বিত মুখ করে বলল, ওয়াট আহানা? এখানে আহানা কোত্থেকে আসল? কোত্থাইকা আবার আইব? আহানা তো বহুত আগে থাইকাই আইয়া বইসা আছে তোর কইলজার ভিতরে। তা ওর সাথেও কি এমতেই করবি তুই? কি আবল তাবল বকছিস? এই জন্যই তোরে কই সস্তা মাল খাইস না। আরে আমাকে বললে আমি তোরে দামি বিদেশি খাওয়াইতাম। এখন ভুলভাল বকছিস। আচ্ছা, আমি ভুলভাল বকতাছি। ঠিক আছে, এক কাম করি। তোর তো আর ইন্টারেছও নাই আহানার প্রতি। ভাবতাছি আমি বিয়া কইরা ফালাই আহানারে। বিয়ার বয়স তো হইয়াই গেছে। আর আহানা দেখতেও মাশাল্লাহ চাঁদের লাহান। ভাল লাগে আমার। আবির এবার চোয়াল শক্ত করে তাকালো বিহানের দিকে। চোখ ভীষণ তপ্ত। তা দেখে বিহান বাঁকা হেসে বলল, কিরে এমতে তাকাচ কেলা? খাইয়া হালাবি নি? তোর আবার রাগটাগ হইতাছে না তো আমার কথায়? আবির দাঁতে দাঁত পিষে উঠে দাঁড়াল। সামনেরটি টেবিলটাতে সজোরে একটা লাথি মেরে হনহন করে বেরিয়ে গেল সে। তার যাওয়ার পানে তাকিয়ে বিহান স্মিথ হেসে বলল, পাগলা। বেলা তখন রাতের 9টা পার হয়েছে। নূর এখনো পর্যন্ত জমিলার কাছেই আছে। জমিলা কত করে বোঝাচ্ছে তাকে আদিত্যের রুমে যেতে, কিন্তু নূর ভয় রাজিই হচ্ছে না। আপাতত নূরকে রেখে জমিলা রান্নাঘরের কাজে গেছে। নূরের রুমে আর ভালো লাগছিল না, তাই তার পুতুলটাকে কোলে নিয়ে সে একটু করিডোরে এলো। সামনের দিকে হাঁটতে লাগলো একটু সে। হাঁটতে হাঁটতে একসময় খেয়াল করল সে আদিত্যের রুমের সামনে চলে এসেছে, যেখানে কাল রাতে সে ছিল ওই লোকটার সাথে। খেয়াল হতেই ভয় শুরু হয়ে যায় তার মনে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে উল্টো ঘুরে দ্রুত চলে আসতে পা বাড়ায়। কিন্তু হঠাৎই কিছু চোখে পড়ে তার, যার দরুন তার বাড়ানো কদম থেমে যায়। আদিত্যর রুমের দরজা হালকা খোলা ছিল। সেখান থেকে ভেতরে দেখতে পায় নূর। দেখতে পায় আদিত্য বিছানায় বসে আছে খালি গায়ে। তার পিঠে বড় একটা ক্ষত দেখা যাচ্ছে, তাজা ক্ষতের দাগ। আদিত্য তার ক্ষততে হয়তো মলম লাগাতে চাচ্ছে, কিন্তু ভালো করে হাত পৌঁছাচ্ছে না। হাতের সেই ব্যান্ডেজটাও রক্তে ভিজে উঠেছে, যেখানে সকালে আঘাত করেছিল নূর। আদিত্যকে এভাবে দেখে অবুঝ নূরের মনে অপরাধ জাগল যেন। জমিলার তখনকার কথা মনে পড়ল তার। সে কি সত্যি সত্যিই পচা মেয়ে হয়ে গেছে? কিন্তু নূর তো পচা হতে চায় না।
নূর দ্বিধাদ্বন্দ্বের মাঝে হালকা ভীতু মনেই ধীরে ধীরে এগিয়ে গেল রুমের ভেতর। আদিত্য তখনও নিজের আঘাতে মলম দেওয়ার প্রয়াস করে যাচ্ছে। শত্রু গ্যাংয়ের সাথে আজ ফাইট করতে হয়েছে তাকে। শত্রুপক্ষকে তো বরাবরের মতোই কপোকাত করে দিয়েছে সে। তবে ফাইটে তারও একটু আঘাত লেগেছে। নূরের দেওয়া আঘাতের স্থানে আবারও নতুন করে আঘাত লেগেছে। আর পিঠে একটু লেগেছে। যদিও চাইলে ডক্টর দেখাতে পারত, তবে এই সামান্য কারণে ডাক্তার দেখানো আদিত্যর কাছে সিলি মনে হয়। আর হাতের এই ক্ষততে সে কাউকে হাতই লাগাতে দিবে না। এটা ওর অ্যাঞ্জেলের দেয়া প্রথম ক্ষত। এখানে অন্য কারোর হাত দেওয়ার অনুমতি নেই, তাই নিজেই নিজেরটা করবে সে। তবে হাত পৌঁছাতে না পারায় একটু অসুবিধাই পড়ল সে। ততক্ষণে নূর আদিত্যর পেছনে এসে দাঁড়িয়েছে। আদিত্যর এমন স্ট্রাগল দেখে কেমন ময়া হল তার। সে বলে উঠল, কি হয়েছে তোমার? তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো আদিত্য। নূরকে এখানে দেখে অনেকটাই বিস্ময় কাজ করল তার চকিত নজরে। যেন তার বিশ্বাসই হচ্ছে না নূর নিজে থেকে এখানে ওর কাছে এসেছে। সে তো ভেবেছিল নূর বোধহয় আর ওর রুমে আসিবেই না। আদিত্যর চোখের পাতা কেমন চিকচিক করে উঠল। নূর আবারও আস্তে করে বলল, কষ্ট হচ্ছে তোমার? আদিত্য নূরের দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, এতক্ষণ হচ্ছিল, এখন আর হচ্ছে না। নূর আমতা আমতা করে বলল, আমি লাগিয়ে দেই। আদিত্যর চোখের চমক যেন বাড়ল। মনে হচ্ছে খুশিময় অনুভব। সে বিভরিত কণ্ঠে বলল, তুমি দিবে? নূর ঘাড় কাত করে বলল, হ্যাঁ দিব। আমার পুতুলের কেটে গেলে আমিই তো মাটির মলম লাগিয়ে দেই। আমি পারি তো লাগাতে। আচ্ছা, হ্যাঁ, দিন মলম দিন। আদিত্য মলমটা নূরের হাতে দিল। নূর আদিত্যর পেছনে পিঠের পাশে বসল। অপরিপক্ক নূর মলমের টিউব টিপে একগাদা মলম নিজের হাতে ঢেলে নিল। তারপর ক্ষতস্থানে জোরে জোরে লেপটে দিতে লাগল। নূরের অপরিপক্ক কাজে আদিত্যর শরীরে জ্বলনের অনুভব হলেও মন জুড়ে অসীম প্রশান্তি ছড়িয়ে পড়ল। ঠোঁটে হাসির রেখা বিদ্যমান। নূর তাকে নিজে হাতে ছুঁয়ে দিচ্ছে, তার জন্য চিন্তা দেখাচ্ছে। এই যেন মহামূল্যবান কিছু ঘটছে তার সাথে। সামান্য এই ব্যথার পরিবর্তে নূর যদি এভাবে ওর কাছে আসে তাহলে আদিত্য রোজ পুরো শরীরে আঘাত পেতে রাজি। মলম লাগানো শেষে নূর বলল, হয়ে গেছে। আদিত্য ঘুরে বসল তার দিকে। নূর সুধাল, এখন ব্যথা কমেছে? আদিত্য মুগ্ধ অপলক নয়নে তাকিয়ে বলল, না, কমে যাবে কোথায়? আমার নূর এত সুন্দর করে মলম যে লাগিয়ে দিল। ব্যথার বাপের সাধ্য আছে আর থাকার? নূরের নজর গেল আদিত্যর হাতের রক্তে ভেজা ব্যান্ডেজটার দিকে। অপরাধবোধ হল ভীষণ। নূর অপরাধী সুরে বলল, আমি কি সত্যিই পচা মেয়ে? আদিত্য ভ্রু কুঁচকে বলল, না তো। আমার নূর কেন পচা হতে যাবে? কে বলল তোমাকে এই কথা? আমি জানি আমি পচা কাজ করেছি। উইয়ে তোমাকে ব্যথা দিয়েছি কত। পচা মেয়েরাই তো এমন করে। একদম না, তুমি পচা হতেই পারো না। তুমি তো আমার অ্যাঞ্জেল। নূর অ্যাঞ্জেল শব্দের অর্থ বুঝল না। কেমন প্রশ্নবিদ্ধ চোখে তাকালো সে। আদিত্য বুঝতে পেরে বলল, অ্যাঞ্জেল মানে পরী। তুমি একটা পরী। আর পরীরা কখনো পচা হয় না। নূর যেন খুশি হল তাকে পরী বলায়। নূর আহ্লাদি হেসে বলল, আমি পরী? হ্যাঁ, তুমি পরী। আমার পরী, আমার অ্যাঞ্জেল। নূর হি হি করে খুশি মনে হাসল। তাতে উজ্জ্বল হল আদিত্যর হৃদকুঠির। নূর বলল, তুমি অতটা খারাপ না, হিরো। আদিত্য কৌতূহলী কণ্ঠে বলল, হিরো? হ্যাঁ, উইয়ে সিনেমার হিরো। তুমিও ওই হিরোর মতোই।
সত্যি? 3 সত্যি। এভাবে নানান কথাবার্তার মাঝে নূর আদিত্যর সাথে অনেকটাই ফ্রি হয়ে গেল। তার ভয় কেটে গেল অনেকটাই। আদিত্যর মনে খুশির বাতাস বইছে। তার নূর তার সাথে সহজ হচ্ছে। এর চেয়ে খুশির আর কি হতে পারে তার জন্য। হঠাৎ নূর জিজ্ঞেস করল, আচ্ছা তুমি পিঠে ব্যথা পেলে কিভাবে? তোমাকেও কি তোমার মা, বাবা, বোনেরা মারে? নূরের এই কথায় আদিত্য স্থির হল খানিক। কপাল কুঁচকে জিজ্ঞেস করল, মানে? হ্যাঁ, উইয়ে আমাকে যেভাবে মারত সবাই। আমি পাগল তো, তাই ওরা মারে, সবাই ধরে। আদিত্যর বুকের মাঝে মুষড়ে উঠল। চোখের পাতায় ছেয়ে গেল ব্যথিত ছায়া। সেই ঝট করে নূরকে টান দিয়ে বুকের মাঝে গেঁথে ফেলল। 2 হাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, আর কেউ মারবে না তোমাকে, কখনো না। তোমার উপর আর কোনো প্রহারের হাত আমি উঠতে দিব না। তোমাকে আমার এই ছোট্ট রাজ্যের রানী করে রাখব, যেখানে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। শুধু ভালোবাসা আদরে ভরিয়ে দেব তোমাকে। আর হ্যাঁ, তুমি পাগল না। ওই ফালতু কথাটা আর বলবে না। তুমি আমার পরী, আমার অ্যাঞ্জেল। আদিত্যর এভাবে জাপটে ধরায় প্রথমে একটু ভয় পেয়ে যায় নূর। তবে ধীরে ধীরে কেমন যেন ভয় কেটে যায় তার। আদিত্যর কথার মর্ম সে বুঝতে অক্ষম সে। তবুও কেন যেন ভালো লাগল লোকটার কথাগুলো। তার বুকের হৃৎস্পন্দনের ধ্বনি শুনতেও যেন ভালো লাগছে তার। আজ সবই ভালো লাগছে তার। চলবে।